আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচন নিয়ে NY71-এর বিশেষ আলোচনা অনুষ্ঠান মুখোমুখিতে। আজ মুখোমুখিতে আছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। আমরা মেঘনা আলমের সাথে সরাসরি এখন কথা বলবো। তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। মেঘনা আলম, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো। নির্বাচনী বেশ ব্যস্ত সময় পার করছেন নিশ্চয়ই। আপনি আহ, কোন দল থেকে নির্বাচনের প্রার্থী হয়েছেন এবং এটি বলবেন কেন নির্বাচনের সদস্য হলেন এবার প্রথম? হঠাৎ করেই নির্বাচন করছেন আপনি এবং রাজনীতিতে যুক্ত হয়েছেন কোন দল থেকে? আমি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করছি ঢাকা ৮ আসনে ট্রাক মার্কাতে। আর হঠাৎ করে আসলে নির্বাচন তো সচরাচর হয় না, নির্বাচন একটা নির্দিষ্ট সময়ই হয়। তো এখন ব্যাটে বলে মিলে যাওয়া যেটাকে বলে, অনেকদিন ধরে ইচ্ছে ছিল নির্বাচনের অংশ হওয়ার। এবং আমার নিজেরই বিভিন্ন অভিজ্ঞতা থেকে মনে হলো যে স্টেট ডিসিশন মেকিং যে প্রসিডিউর বা সিস্টেম সেটার অংশ হতে চাই। কারণ অনেকদিন ধরে আসলে সিভিক রাইটস নিয়ে, পলিটিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছি। তবে বাইরে থেকে কাজ করার থেকে এখন মনে হচ্ছে যে মেকানিজমের অংশ হয়ে কাজ করলে আসলে দেশ বদলানো সম্ভব। আপনি কি নির্বাচনের প্রার্থী হবেন এটি আপনার অনেক দিনের ইচ্ছা ছিল, নাকি আপনি রাজনীতি করবেন? রাজনীতি করে আমরা তো জানি যে দীর্ঘদিন রাজনীতি করে একটা অভিজ্ঞতা অর্জনের পরে তারপরে জনপ্রতিনিধি হবার যে বিষয়টি, সেই প্রক্রিয়া দিয়েতেও আপনি আসেননি, হঠাৎ করেই নির্বাচন হচ্ছে এবং আপনি প্রার্থী হলেন আর কি। তো এটা কি আম, দীর্ঘদিন ধরে রাজনীতি দীর্ঘদিন করবার ইচ্ছা ছিল, নাকি আম, শুধু মানে পলিসি মেকিং এ কাজ করবেন সেজন্যই সংসদ সদস্য প্রার্থী হয়েছেন? আমি অলমোস্ট 11 ইয়ার্স ধরে আসলে রাজনীতি, it has been part of my syllabus বলতে পারি, for a long time. আর মনে হচ্ছিল অনেকদিন ধরে একটা প্ল্যান ছিল যে কখনো না কখনো আসলে আহ, রাজনীতিতে অংশগ্রহণ বলতে আমরা যেটা মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা পার্লামেন্ট মেম্বার হওয়া, সেটার একটা উদ্যোগ বা ইচ্ছা অনেকদিন ধরেই ছিল। তবে যখন আমাদের এই গণ অভ্যুত্থানটা হয় বাংলাদেশে, সেই সময় আসলে খুব শক্তিশালী কিছু রাজনৈতিক দল অ্যাপ্রোচও করে যে আপনাকে আমরা প্রতিনিধি হিসেবে দেবো কিনা। তখন আমার মধ্যে একটা সংশয় ছিল এবং মনে হচ্ছিল যে আমি যে কাজটা অলরেডি করছি, এই যে আমাদের প্রসেস, রাজনৈতিক মেকানিজম যেটা, তার বাইরে থেকে গণসচেতনতা তৈরি করার কিংবা শেখানোর, মনে হচ্ছিল সেই জায়গাটায় হয়তো একটা লং টার্ম লেগাসি তৈরি করার সুযোগ আছে যদি আমাদের দেশের পরিস্থিতি আমরা যেরকম ভেবেছিলাম যে ন্যায়সঙ্গত হবে। কিন্তু এই লাস্ট 1 ইয়ারে মনে হচ্ছে আমরা যে এক্সপেকটেশনটা রেখেছিলাম যে একেবারেই ন্যায় বিচার ভিত্তিক একটা নতুন রাষ্ট্র নির্মাণ হবে, সেটা হয়নি। তো তখন আমার কাছে মনে হলো যে অন্যদেরকে দিয়ে যখন হচ্ছে না, তখন সরাসরি অংশগ্রহণ করে একটু চেষ্টা করা যাক যে ন্যায় প্রতিষ্ঠিত করা যায় কিনা। নিজেই ন্যায় প্রতিষ্ঠা করবার দায়িত্বে যেতে চাচ্ছেন। এই হ্যাঁ। যে আপনি বললেন যে আপনাদের এক্সপেকটেশন ছিল ১ বছরে, হুম। সেটি হয়নি। বলা যায় যে আশা হতো, একটা আশা তো করেছিলেন। কেন হয়নি? অফকোর্স। কোন কোন জায়গায় হয়নি কি আরেকটু বিস্তারিত বলবেন? এখন একটা রাষ্ট্র আসলে আমরা কখন বলি যে এটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র, যখন সেখানে রুল অফ ল থাকে এবং লিগ্যাল প্রসিডিউর গুলোর একটা ট্রান্সপারেন্সি থাকে এবং জনগণ যেটা এক্সপেক্ট করে সরকারের কাছ থেকে, সরকারের কাজকর্মে সেটার একটা প্রতিফলন থাকে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, একটা তো আমরা আশেপাশে সবাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা, দুর্বৃত্ত, এগুলো বরঞ্চ অনাচার একটা বিশাল আকার ধারণ করেছে আমাদের দেশে। এবং আমি স্পেশালি যেটা ফেস করেছি, একটা পার্সোনাল ইনজাস্টিস, একেবারেই মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে একটা প্রথা, এত বেশি আকার এটা ধারণ করেছে যে জীবনে কখনো আসলে ইমাজিন করিনি এরকম সিচুয়েশনে নিজেকেই কখনো দেখতে হবে। তো সেগুলো যখন দেখলাম এবং সেখানে একটা পক্ষপাতিত্ব করার এবং যাদের হাতে আসলে ক্ষমতা আছে ক্ষমতাটার অপব্যবহার করার একটা সিস্টেম আমি অবজার্ভ করলাম, এবং এরপরে আমার কাছে মনে হলো যে না, ইটস রিয়েলি হাই টাইম টু টেক ম্যাটার্স ইনটু মাই ওন হ্যান্ড এন্ড ট্রাই এন্ড রিজলভ থিংস।
আপনার নিজের সাথে একটি ইনজাস্টিস হবার কথা বলছিলেন, এটি আর একটু বিস্তারিত হুম, বলবেন? আপনি বলছিলেন যে যাদের হাতে তাদের হাতে, আপনি একদম স্পষ্ট করে আমরা আপনার কাছে শুনতে চাই। আসলে আপনি যেহেতু বলেছেন জি। আপনার সাথে আসলে কি ঘটেছিল। আমরা তো এরকম হুম, শুনেছিলাম যে আপনাকে অপহরণ করা হয়েছে বা রাষ্ট্রীয় ব্যবস্থায় সেটি করা হয়েছে। ঘটনাটি আর স্পষ্ট এক্স্যাক্টলি। করে বলবেন, যাদের তাদের এভাবে না করে একদম নির্দিষ্ট হুম করে হুম। আমরা জানতে চাই। এখন আমার সিচুয়েশন তো একেবারেই পাবলিক ছিল, নট জাস্ট পাবলিক, এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল। হুম। সো তখন আমরা সবাই শুনেছি যে আমাদের যে হোম মিনিস্ট্রি ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে আসলে আমাকে অপহরণ করা হয়। কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টটারও যে লিগাল ক্যাটাগরিজ থাকে, যে কতটুকু তার সক্ষমতা আছে, সেখানেও যে লিগাল প্রসিডিউরটা ফলো করার কথা, যে কোন ধরনের ম্যাজিস্ট্রেট এই অর্ডারটা রুল করতে পারবে, সেগুলো আসলে প্রপারলি ফলো করা হয়নি। এবং কোনো রকমেরই কারণ দর্শানো, কোনো রকমই কোনো মামলা, কোনো ফর্মাল কমপ্লেন, কোনো কিছু ছাড়াই যে আসলে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় একেবারে প্লেন ক্লোথ অফিসারকে দিয়ে, এটা তো আসলে একেবারেই চরমভাবে আইন অবমাননার একটা বিশাল এক্সাম্পল আমরা সবাই লাইভ দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে যারা আমাদের আইন ব্যবস্থাকে পরিচালনা করে, তাদেরও আমি আসলে একটা নিরপেক্ষ ভূমিকা দেখেছি। এবং আমরা সবাই জানি যে ইনজাস্টিসের সময় একটা পার্সন যদি নিরপেক্ষ থাকে, তাহলে কিন্তু সে আসলে যারা খারাপ তাদের পক্ষই নিল, যদি সে ভিকটিমের মানে পক্ষ না নেয়। আইন প্রয়োগকারী সংস্থার নিউট্রাল ছিল, কোনো ভূমিকা রাখেনি, আপনি এটা বলছেন? তাহলে কারা আসলে অপহরণ করেছিল? আইন প্রয়োগকারী সংস্থা নয়, আমাদের একটি আইন মন্ত্রণালয় রয়েছে, আমরা জানি হুম। সেখানকার যিনি আইন উপদেষ্টা আছেন, হুম। তিনিও নিজ মুখে স্বীকার করেছেন যে আইনি যে প্রসিডিউর সেগুলো কিছুই ফলো করা হয়নি। সো আমাকে যে নিয়ে যাওয়ার প্রসিডিউরটা, এটা তো পুরোপুরি ইলিগাল। এবং একদমই একটা মানুষকে মামলা ছাড়া জেলে রাখা, এটা তো আসলে মানবতার চরম লঙ্ঘন আমি বলবো। তো সেই ক্ষেত্রে যখন আইন উপদেষ্টা নিজেই বুঝতে পারছেন যে কাজটা বেআইনি, তখন তারা কেন আসলে চুপচাপ বসেছিল এবং আসলে একটা নিরপেক্ষ নিউট্রাল ভূমিকা পালন করেছে, ইনস্টেড অফ ইন্টারভেনিং এন্ড সলভিং দ্য সিচুয়েশন, সেটা আমার কাছে দৃষ্টিকটু এবং একেবারেই মানবতার লঙ্ঘন বলে মনে হয়েছে। আর আমাদের যে ফোর্সেস, যারা যাদের কথা আপনি একটু আগে বলেন, যে যারা আমাকে তুলে নিয়ে গেছে, যারা ক্লেম করেছে যে তারা ডিবি, তাদেরও আসলে নিজেদের দায়িত্ব, নিজেদের কাজের রেসপন্সিবিলিটি বা স্কোপ কতটুকু সেটা হয়তো তাদের জানা নেই, কিংবা জানা থাকলেও তারা অনেকটা ইচ্ছাকৃত ভাবেই আইন অবমাননা করেছেন আর কি। কেন করলো আপনার সাথে, মানে আপনাকে অপহরণ করা বা তুলে নিয়ে গিয়ে পরে মামলা দেয়া হলো? কেন এটা মানে বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন কি আসলে? রাইট, বিহাইন্ড দ্য সিন সেখানে বোথ গিয়ে ন্যাশনাল লেভেলে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ ছিলেন, এবং পার্সোনাল লেভেলও আই হ্যাড আ ক্ল্যাশ উইথ সামওয়ান পাওয়ারফুল, জাস্ট আ পার্সোনাল ক্ল্যাশ। বাট সামহাউ সেটাকে আসলে কোনো একটা প্রভু ভক্ত একটা সিস্টেমের মধ্যে আসলে বড় হয়েছে। তো অনেকটা আমি বলতে পারি যে প্রভুকে খুশি করতে গিয়ে অনেক সময় চামচারা দুই কদম সামনে এগিয়ে যায়, যেটা হয়তো প্রভুর নিজেরও ইচ্ছা থাকে না। তো আমার ক্ষেত্রে অনেকটা সেরকমই হয়েছে, যে কোনো এক প্রভাবশালী কাউকে খুশি করার ইন্টেনশনে তারা আসলে এতখানি সামনে এগিয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত তারও অনেকটা ক্ষতি হয়েছে। কারণ এই ধরনের একটা মিথ্যা মামলায় আমাদের দেশের ভাবমূর্তি যেরকম নষ্ট হয়েছে, তেমন কিন্তু যাকে জড়িয়ে তারা মামলাটা সাজিয়েছে, তারও তো আসলে মান সম্মান নষ্ট হয়েছে। আহ, আরো একটু কি স্পষ্ট, আচ্ছা আপনাকে আমরা দেখলাম যে আপনি কি একটু স্পষ্ট করে বলবেন সেই প্রভু কে, কারা, মানে কাদেরকে খুশি করতে গিয়ে? আমি যখন আসলে এই ইন্টারভিউ গুলোতে তার নামটা আনি প্রতিবার, আসল কালপ্রিট গুলো আসলে আড়াল হয়ে যায়। কারণ এখন তো আর সেই ব্যক্তি এই কলকাঠি নাড়াচ্ছে না। আমার সাথে পার্সোনাল ক্লাশ হয়েছিল সাবেক যিনি সৌদি রাষ্ট্রদূত ছিলেন, ইসা আল দুহাইলান, তার। তবে আমার যে মিথ্যা মামলাটা, এটা কিন্তু আসলে ইসা আল দুহাইলানের কোনো কমপ্লেইন বা কোনো মামলা কোনো কিছুর উপরে ভিত্তি করে না। এটা করা হয়েছে যেহেতু আমাকে একটা ভুল বোঝাবুঝির উপর ডিপেন্ড করে একেবারেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা জনসম্মুখে ফাঁস হয়ে গেছে। সেই সময়ে যারা তার হয়ে এই পুরো জিনিসটা কারসাজিটা সাজিয়েছিল, তারা তো তাদের ভুলটা আসলে ধরা পড়ে গিয়েছে। তখন সেই ভুলটা অনেকটা ঢাকার জন্যই তারা একটা মিথ্যা মামলা সাজিয়ে আমাকে হয়রানি করেছেন আর কি।
সেটি অতি তৎপরতা, আমাদের আইন প্রয়োগকারী এক্স্যাক্টলি। সংস্থা থেকে অতি তৎপরতা চালিয়েছে, এটাই হ্যাঁ, বলছেন এবং আপনি? আপনি আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশে কি পরিমাণের হচ্ছে রেপ ভিকটিমস আছে। ইনফ্যাক্ট আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট এর যে ইট দিয়ে হচ্ছে থেতলে দেওয়া হয়েছে। এবং আমরা যে এই যে কিছুদিন আগে একটা মর্মাহত ঘটনা হলো যে একজন তরুণ একটা ছেলে সে রাজনীতি করতে এসে মানুষ মানে সেখানেও হচ্ছে সে মানুষের রেশানলে পড়ে হচ্ছে তাকে খুন করা হলো। তো এই যে সিচুয়েশন গুলো হয়েছিল, তখন কি আমরা এই আইনি তৎপরতা দেখেছি আমাদের আইনি বাহিনীর? আমরা দেখিনি কিন্তু। অথচ একেবারেই হচ্ছে একজন নারীকে তুলে নিয়ে যাওয়ার জন্য তারা যেরকম হচ্ছে বিশাল বাহিনীর একটা তৎপরতা, অতি তৎপরতা দেখিয়েছে, সেটা যে আসলে একটা কনস্পিরেসি বেসড, এটা তো এখন জনগণের কাছে পানির মতন পরিষ্কার। কারণ কখনোই তাদের এই তৎপরতা যেখানে থাকা প্রয়োজন সেখানে আমরা কখনো দেখিনি, তাই না? আচ্ছা, অতি তৎপরতা দেখানো, কিন্তু যে জায়গায় আসলে তৎপর হওয়া দরকার সেই জায়গাটিতে করছেন না। রাইট, আপনি বর্তমান রাইট। বর্তমান পরিস্থিতি নিয়ে, বর্তমান এক বছরের যেই এই অন্তর্বর্তী সরকারের অবস্থা, তা নিয়ে আপনি বলছিলেন। হুম, একটু ডিফাইন করবেন যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু, হুম। সামগ্রিক পরিস্থিতিটা আপনি বলবেন। দেখুন, আমার রাজনীতিতে অংশগ্রহণেরও একটা বড় আম, কারণ আমি বলেছি, যেটা যে আমাদের ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র বিনির্মাণ করা। সেখানে তো আসলে রুল অফ ল এমন হওয়া উচিত যে কোনো এক বিশেষ ব্যক্তির জন্য কিংবা ক্ষমতাধর ব্যক্তির জন্য তৎপরতা দেখাবে আইন, সেটা না। বরঞ্চ যে কোনো সিচুয়েশনে যেখানে একটা মানুষের আইনি সাহায্য প্রয়োজন কিংবা যেখানে একটা মানুষকে জাস্টিস পাওয়ানো প্রয়োজন, সেখানে তৎপরতা প্রয়োজন। এবং সেই মানুষটার এই আইনি সাহায্য পাওয়ার জন্য কি অনেক প্রভাবশালী হতে হবে? আমার তো মনে হয় একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র হচ্ছে যেখানে যে কোনো মানুষ, সে যেই স্টেটাসেরই বিলং করুক, তার কাছে সেই রাষ্ট্রীয় ক্ষমতা থাক বা না থাক, যে কোনো সাধারণ নাগরিকও কোনো বিপদে পড়লে রাষ্ট্রের এই সমান তৎপরতা সে পাবে। এটাই তো ন্যায়ভিত্তিক রাষ্ট্র। হুম, হুম। তো আপনার কাছে, আমার আপনার কাছে কথা থেকে মনে কি আমি হচ্ছে, এটি কি কনক্লুড করতে পারি কিনা যে হুম, এখন হুম, আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য হচ্ছে না, আইনের শাসন নাই অবশ্যই বললেই অবশ্যই চলে? হচ্ছে না, অবশ্যই হচ্ছে না। সেখানে আসলে দ্বিমত করার কোনো পথই নেই। ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগেই দেখলাম যে যেহেতু আমার সময় একটা এরকম নাটক করে তারা মোটামুটি একটা দীর্ঘ সময় পার পেয়ে যেতে পেরেছে, এই নাটকের পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি এক জুলাই কন্যার সাথেও হয়েছে। একেবারেই হচ্ছে সেম প্রক্রিয়ায় তাকেও হচ্ছে সেম একটা ভুয়া মামলা দিয়ে আসলে হ্যারাস করার প্রচেষ্টা আমরা দেখেছি দ্বিতীয়বার। যদি প্রথমবারই আসলে এরকম নাটকীয় হয়রানি না করা হতো কাউকে, তাহলে কিন্তু দ্বিতীয়বার কেউ সেটা কপি করার সাহস পেত না। আচ্ছা, তো রাষ্ট্র তো আসলে যখন আইনি ভাবে মানুষকে সাহায্য করে না সমতার ভিত্তিতে, তখন তো সে আসলে এই বেআইনি কার্যক্রমগুলোকে আশ্রয় কাজগুলো দেয়। করছে। আচ্ছা, আপনার কাছে এবার রাইট। আরেকটি বিষয় আসতে চাই যে হুম, নির্বাচনের জন্য তো আপনারা প্রস্তুত হচ্ছেন, এগোচ্ছেন, কিন্তু কারো হুম, কারো শঙ্কা যে নির্বাচন আদৌ হবে কিনা। আপনি কি মনে করেন? হুম। গতকাল বা দু একদিনের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে সবকিছু গুছিয়ে প্রপার ভাবে নির্বাচনের জন্য এগোনো, তা না হয় মানে প্রয়োজনে পিছিয়ে না হয় তারা আবার আন্দোলন করবেন, এই ধরনের হুমকি দিয়েছে। আবার কিছু দল, কোনো একটি বিশেষ দলকে, জামাতে ইসলামকে পক্ষপাতিত্ব করা হচ্ছে, এরকমের অভিযোগ বিএনপির দিক থেকেও উঠে এসেছে। আপনার কাছ থেকে রাইট। জানতে চাই যে নির্বাচন কমিশনে কি আপনি পক্ষপাত দোষে দুষ্ট কি দেখছেন কিনা, এবং আদৌ নির্বাচন হবে কিনা, সেই শঙ্কা আচ্ছা, মানুষের তৈরি হয়েছে? তা আমি আমি নিজে নির্বাচন নিয়ে খুবই আশাবাদী। কারণ এই যে আপনি এক্সাম্পল গুলো দিয়েছেন যে প্রতিটা দল আসলে এতটা তৎপর হয়ে তারা হুমকি ধামকি দিচ্ছে, এই যে একটা মত প্রকাশের স্বাধীনতা দেখতে পাচ্ছি। স্বাধীনতা না হোক, আমি বলবো অনেকটা জোর করে আদায় করা স্বাধীনতাই যদি বলি, যেহেতু সমস্ত মহল আসলে নির্বাচন নিয়ে এই মুহূর্তে খুবই প্রিপেয়ার্ড, এবং তারা সবাই নিজেদের মত প্রকাশ করছে, নজর রাখছে যে ইসি কিভাবে কি কাজ করছে। সেই ক্ষেত্রে আসলে একটা সম্ভাবনা থাকে যে একটা ফেয়ার ইলেকশন হতেও পারে। তবে আমার হতেও মনে হয় এই পারে। ধরনের প্রবলেম গুলো, রাইট, এই ধরনের প্রবলেম গুলো আসলে সংলাপের মাধ্যমেই সমাধান হওয়া উচিত। এটা নিয়ে যে থ্রেট দেওয়া, আপনি যেটা বললেন যে আসিফ, সে আসিফ হচ্ছে মাহমুদ যে সজীব হুমকি ভুইয়া। দিচ্ছে,
রাইট, আমার মনে হয় যে আসিফের আম, যদি এটা প্রতিবাদ হয়, একজন গণতান্ত্রিক অধিকার তার প্রতিবাদ করা, কিন্তু এটা যদি হুমকি হয় সেক্ষেত্রে আমার মনে হয় ইটস নট দ্য রাইট ওয়ে টু গো। আর নির্বাচন সঠিকভাবে হবে কিনা এই প্রশ্নটা আসলে আমরা নতুন শুনছি না বাংলাদেশের ইতিহাসে। তবে তবে এই যে প্রশ্নটা আমাদেরকে করতে হয়, এটা তো আসলে গণতন্ত্রের জন্য লজ্জারই। সেটি গণতন্ত্র। আপনি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করছেন কেন? মানে আর কোনো রাইট। দল, মানে কি গণ অধিকার পরিষদ থেকে আপনি নমিনেশন পেয়েছেন সেজন্য, নাকি গণ অধিকার পরিষদের তাদের যেই তাদের গঠনতন্ত্র, মূলনীতি, রাজনৈতিক উদ্দেশ্য, এসব দেখে আকৃষ্ট হয়ে, কোনটি আসলে সত্য? আপনি নমিনেশন পেয়েছেন সেজন্যই? নমিনেশন তো আমি অনেকগুলো দল থেকে আসলে প্রস্তাব পেয়েছি, যেটা আলহামদুলিল্লাহ আগেও শেয়ার করেছি। তো আমার ক্ষেত্রে আমি খেয়াল করেছি যে গণ অধিকার পরিষদের আসলে আইডিওলজিটা কেমন। তো যেভাবে করে আমি অবজার্ভ করেছি, তারা আসলে এমন একটা রাষ্ট্রে বিশ্বাস করে যেখানে নাগরিক অধিকারটা আসলে প্রায়োরিটি পায়, এবং শাসক শ্রেণীর যে শোষণ, যে ক্ষমতায় গেলে আমরা হচ্ছে দেশের শাসন ব্যবস্থা হাতে নেব, তাদের আইডিওলজিটা সেরকম না। তারা বিশ্বাস করে যে হচ্ছে রাষ্ট্রের কাজে নিযুক্ত হওয়া মানে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, কিংবা নাগরিক অধিকারকে তারা প্রায়োরিটাইজ করে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আইডিওলজিটা ম্যাচ করেছে, যে আমরা যদি কখনো হচ্ছে, এখন যদি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি, কিংবা অদূর ভবিষ্যতে যদি এরকম হয় যে রাষ্ট্র ক্ষমতাতেই তারা এই দলটা আসছে, তাদের যেটা লং টার্ম ভিশন সেটা হচ্ছে নাগরিকের অধিকার। এবং আমরা যে একটা ভয় ভীতিমূলক রাজনীতি দেখি, যেখানে রাজনৈতিক যারা হচ্ছে হর্তাকর্তা আছেন তাদের প্রতি এক ধরনের ভয় থাকে নাগরিকদের, এবং নাগরিকদের প্রতিনিধি না হয়ে তারা বরঞ্চ হচ্ছে একটা প্রভু শ্রেণী হয়ে ওঠে, যে আমলাতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখি, সেটা ভেঙে দেওয়াই হচ্ছে অনেকটা গণ অধিকার পরিষদের লং টার্ম ভিশন। তো সেই জায়গায় যেহেতু আমাদের দুজনের আইডিওলজি, আমার দলের এবং আমার আইডিওলজি ম্যাচ হয়ে যাচ্ছে, ইন সিঙ্ক হয়ে যাচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে ইটস আ গুড চয়েস। এবং তাদের নামটাও খুব সুন্দর, একেবারে হচ্ছে আমার মনের কথা, যেটা গণ অধিকার প্রতিষ্ঠা করার যে লক্ষ্য নিয়ে আমি রাজনীতিতে আসতে চাই, সেখানে গণ অধিকার পরিষদের নামটাও খুব সুন্দর ম্যাচ করেছে। এই তো। গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার কি প্রধান? নির্বাচনী ইশতেহার গণ অধিকার পরিষদের সেই আম, প্রথম থেকে আসলে যে লক্ষ্যটা ছিল, এবং আমারও প্রথম থেকে যেটা, আমি কমপ্লেইন বলবো না, যেটা হচ্ছে আমার প্রায়োরিটাইজ এরিয়া, দুইটাই হচ্ছে গিয়ে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং খুব লং টার্ম ভিশনে বলে হচ্ছে নাগরিক অধিকার। নাগরিক অধিকার সব ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে। এবং আমার মনে হয় গণ অধিকার পরিষদ অনেকটাই বলতে পারি যে একমাত্র রাজনৈতিক দল যারা হচ্ছে তাদের এই নির্বাচনের সময়ে স্পেশালি হচ্ছে এনভায়রনমেন্টটাকে অনেক ফোকাস করছে। যেমন আমার নিজের নির্বাচনের কথা যদি বলি, কারণ আমি যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে বসবো, আমি তো আসলে আমার দলের জন্য না, শুধু আমাকে পার্লামেন্টে যেতে হবে আমার সমস্ত যারা নাগরিক আছে আমাকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে তাদের জন্য। তো সেক্ষেত্রে আমিও ফলো করেছি, এবং আমার অন্য যারা আছে আমার দল থেকে তারাও ফলো করেছে, সেটা হচ্ছে আমরা একেবারেই ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী কোনোভাবে যাতে এনভায়রনমেন্ট পলিউশন না হয় সেই জায়গাটা খেয়াল রেখেছি। এবং আমি অন্য দলের প্রার্থী কারো নাম নেব না, সবাই দেখতে পাচ্ছে যে কার কার আসলে ব্যানার পোস্টার নিয়ম ভেঙে করা হচ্ছে। এবং এখনই যদি আসলে আপনার তারা প্রতিদ্বন্দ্বী এতটাই একজন প্রার্থী শোকজ খেয়েছে। আমি নাম বলছি না, আপনারা জানেন যেহেতু আপনারা খোঁজ রাখেন। তো এখনই আসলে এই কয়েকটা দিনের মধ্যেই যারা নিজের ফেম পাওয়ার, পরিচিতি পাওয়ার এই লোভটাকে সংবরণ করতে পারে না, এই সীমিত কয়েকটা দিনের মধ্যেই তারা যে আসলে 5 বছর ক্ষমতায় থাকলে নিজের লোভকে নিয়ন্ত্রণ করে সেলফ ইন্টারেস্টের বাইরে গিয়ে দেশের স্বার্থে কাজ করবে, এটা তো আসলে একটা প্রশ্নবিদ্ধ সিচুয়েশন আমি বলবো। তো আমার কাছে মনে হয় যে পরিবেশের ক্ষতি করে যারা আসলে আম, নিজেকে প্রচার করতে চাচ্ছে, তারা কোনোভাবেই আসলে দেশের স্বার্থে কাজ করবে বলে মনে হয় না। আমি তাদেরকে দেশের শত্রুই বলবো। সো গণ অধিকার পরিষদ যেটা করছে সেটা হচ্ছে আমাদের একটা লং টার্ম ভিশনই আমরা নির্বাচনী ইশতেহারের মধ্যে এখন ফলো করছি।
এবং আমরা আসলে বিশ্বাস করি ইমপ্লিমেন্টেশন ইজ বেটার দ্যান প্রমিসেস। সো সেভাবে আসলে সবাই যেরকম অনেক অনেক প্রমিসেস নির্বাচন ইশতেহারে এমন আকাশ কুসুম জিনিসপত্র মানুষকে বলে যেটা আসলে কোনোদিনও সম্ভব হয় না। তবে আমাদের চাহিদা খুবই সীমিত, আমরা আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, এবং সেই ন্যায় বিচার সব দিক থেকে, আইনের দিক থেকে, জলবায়ুর দিক থেকে, নারীর ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে। তো ইটস আ ভেরি লং ভিশন। আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার হলো আপনার নির্বাচনী ইশতেহার, গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার এবং আপনার ভিশন। আমি এবার আসি, আপনি ঢাকা ৮ আসন থেকে ৮ আসন থেকে নির্বাচন করছেন। আপনার সাথে দুজন আরো প্রার্থী আছে, তো তার মধ্যে বিএনপি থেকে, জাতীয়তাবাদী দল থেকে একজন শক্তিশালী প্রার্থী আছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং এই এই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, মির্জা আব্বাস, তার সাথে আপনি করছেন। আর একই সাথে আছে এনসিপি থেকে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এই যে একজন অভিজ্ঞ রাজনীতিক, একজন সাংসদ, একজন মন্ত্রী, তার সাথে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুজনের সাথে আপনি কতটা আশাবাদী? আমি আমি আসলে আই ডোন্ট বিলিভ ইন কম্পারিজনস। আমার কাজ হচ্ছে আমার যে জনগণ আছে তাদের সাথে একটা নিজের কানেকশন, ট্রাস্ট ডেভেলপ করার চেষ্টা, এবং আমি খুবই ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, মাচ বেটার দ্যান আই এক্সপেক্টেড। সো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে নিজেকে একেবারেই কম্পেয়ার করছি না। আর আমি আমি বিশ্বাস করি যে ইলেকশনের যে রেজাল্টটা সেটা পাস্ট বেসড খুব কমই হয়, পিপল লুক অ্যাট দ্য ফিউচার। এবং এক্ষেত্রে আমার ক্ষেত্রে একটা ভালো হয়েছে যে আমার প্রতিদ্বন্দ্বী যে যারা আছেন তাদেরকে যেহেতু জনগণ আগেই অনেকবার দেখেছেন তাদের একজনকে, তো তাদের একটা ধারণা তো হয়ে গেছে যে সে যদি আবার হচ্ছে নির্বাচিত হয় তিনি কি অফার করতে পারেন সেটা জনগণের জানা আছে, দেখা আছে। এবং আরেকজন যিনি আছেন তিনিও, তার সম্পর্কে আমি সত্যি যেটা বলবো আমার খুব বেশি ধারণা নেই, আমি খুব অল্প কিছু অনলাইন ভিডিওস দেখেছি, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে তার মধ্যে এখনো আম, অনেক কিছু শেখার আছে। রাজনীতিতে কিছু শিষ্টাচারের বিষয় আছে যেগুলো হয়তো ওভার টাইম উনি রপ্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। সো আমার কাছে মনে হয় যে আমি ফোকাস করছি আমার আম, আসনের জনগণের সাথে আমি কিভাবে কানেক্ট হতে পারি, তাদের ট্রাস্টটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি, আপনি এবং আমি আপনি এই আপনার নির্বাচন জনগণের সাথে কানেকশন তৈরি করছেন, সেটি আমি সেদিকে এই ফোকাসড। নির্বাচনে আসলে যে তাহলে প্ল্যান আমি নিয়ে শুনতে চাই, এসেছি আপনি একটু সেটা আগে, হয়তো আমি আপনি কমিউনিকেট করতে একটু পারছি। আপনি বলছিলেন যে আপনার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি আরো রাজনৈতিক শিষ্টাচার শিখতে হবে, মানে এটি আপনার কেন মনে রাইট। হলো? মানে শিষ্টাচারের ঘাটতি কি দেখেছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে শিষ্টাচারের ব্যাপক ঘাটতি হয়েছে, কারণ যারা হচ্ছে আমার সাথে রাজনীতির ময়দানে নেমেছে, যেমন আমি এই মুহূর্তে একটা ক্রিটিসিজম তার ব্যাপারে করলো, ইটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইনস্টেড অফ গোয়িং ফর আ পার্সোনাল অ্যাটাক। তবে আমি বেশ কিছুদিন ধরে আমি তার নির্বাচনী ইশতেহার কোনো কিছুই আসলে দেখতে পাচ্ছি না যে প্রচারগুলো সে করছে, যদিও আইন ভঙ্গ করে প্রচার করছে, কারণ ইসির রুলস অনুযায়ী কিন্তু 22 জানুয়ারি থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারি। তবে এখনই তারা আসলে আইন ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন, এবং সেখানে আমি জনগণের জন্য কল্যাণকর কি কাজ করতে পারে কিংবা তাদের নিজস্ব দক্ষতা কি আছে সেটার প্রতিফলন না দেখে আসলে আমি ব্যক্তি কেন্দ্রিক একজন আরেকজনকে অ্যাটাক খুব বেশি দেখতে পাচ্ছি। তো সেখানে যেই ভাবে বা যেই শব্দ চয়নের মাধ্যমে কথাবার্তা হচ্ছে সেগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাহলে আপনি ব্যক্তিকেন্দ্রিক অ্যাটাকের কথা বলছেন এবং রাজনৈতিক হুম। শিষ্টাচার মানছেন না, হুম। সে ধরনের অভিযোগই আপনি তুলছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি ঢাকা ৮ আসনের জন্য, স্পেশালি ঢাকা ৮ আসনের জন্য কি করবেন যদি নির্বাচিত হন? কোনটাকে প্রায়োরিটি দিবেন, ফোকাস করবেন? ঢাকা ৮-এর জন্য আমাদের অনেক ধরনের প্ল্যানই আছে, তবে আমি স্পেশালি কিছু জিনিস শেয়ার করব যেগুলো হয়তো যেহেতু ইউ আর আস্কিং হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট মাই প্রপোজিশন, তো কিছু ইউনিক কার্যক্রম হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমি একটা 60 মেম্বার, 60 মেকিং লয়ার্স, ব্যারিস্টার্স, তাদেরকে নিয়ে একটা লিগাল বডি স্টাবলিশ করেছি, এবং আমরা হচ্ছে এই নির্বাচনের সময় থেকে মানুষকে একটা ফ্রি লিগাল অ্যাসেসমেন্ট দিব যখন আমরা নির্বাচনী প্রচারণায় বের হব। এবং আমাদের একটা লং টার্ম শেয়ারিং হচ্ছে, আমি যদি এই আসন থেকে ইলেক্টেড হয়ে যাই এবং আমার কাছে যদি আসলে
5 বছর সময় থাকে এই আসনের মানুষকে সার্ভ করার, সাপোর্ট করার, সেক্ষেত্রে আমরা এই যে আইনি সহায়তা প্রকল্পটা, এটাকে আমরা হচ্ছে কনসিস্টেন্ট রাখবো, অব্যাহত রাখবো, এবং এর মাধ্যমে মানুষের মধ্যে যে আসলে তাদের কি কি আইনি অধিকার আছে সেটার সম্পর্কে একটা অজ্ঞতা রয়েছে, কিংবা আইনের সাহায্য নিতে একটা ভয় ভীতি আছে। অনেকে মনে করে যে কোর্টে যাওয়া খুব লজ্জার বিষয়, যে সেখানে যদি আমাকে দেখা যায় তাহলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। অনেকে ভয়ে অনেক সময় যায় না, অনেকের মধ্যে থাকে মামলার খরচ মনে হয় অনেক বিশাল হবে, কিংবা কোন কোন ক্ষেত্রে মামলা করা যায় সেটাও অনেকে বোঝে না। তো এই জায়গাগুলোতে আসলে একটা নাগরিক সচেতনতা তৈরি করা এবং নাগরিককে আইনের সাথে সংযুক্ত করা, আইনের প্রতি ভয় দূর করা, আইনকে মানুষের জন্য সহজলভ্য করা, এটার আচ্ছা, একটা সেই প্রয়াস আমার সেদিকে শুরু কাজ হচ্ছে। করবেন। এই হ্যাঁ। খুবই ভালো ইয়ে। আপনাকে জি। ফেসবুকে আপনার ফেসবুক আইডি ঘুরে দেখা গেল যে আপনার জন্য হুম। সৌদি আরবের নাগরিক হুম। ভোট চাইছে, মানে আপনি রাইট। আন্তর্জাতিক একজন ক্যান্ডিডেট হয়, আমরা এর আগে এরকম দেখিনি। তো কি বলবেন, কে মানে তারা কি স্বপ্রণোদিত হয়ে নাকি আপনি আর্জ করেছেন তাদের কাছে? না, আমি তো তাদেরকে চিনি না। আলহামদুলিল্লাহ তাহলে দ্যাট দে আপনার আর সেই ডুইং। আমার ঘটনায় কাছে আপনি খুব ইন্টারেস্টিং মানে লেগেছে। সৌদিতে জনপ্রিয় হয়ে গেছেন, এটাই বলা যায়। আলহামদুলিল্লাহ। আমার কাছেও দেখে খুবই মজা লেগেছে, এবং আমি আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি গ্রেটফুল। আর একটি বিষয়ে বলবো যে আপনার ইউটিউব, কিছু ইউটিউবারের সাথে আপনার কিছু ক্ল্যাশ হয়েছে ফেসবুকে। ফেসবুক জি। কেন্দ্রিক সেটি আপনার ফেসবুক আইডি ঘুরে যে যা দেখা গেল, এবং হুম। তারা বাংলাদেশের বেশ কিছু বিশৃঙ্খলার সাথেও তাদের বেশ অবদান আছে। এই বিষয়টি নিয়ে আপনি আপনার মন্তব্য কি, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে তারা দেশেরও বিশৃঙ্খলার সাথে তারা যুক্ত এই। রাইট, রাইট। আসলে দেখুন, গণতন্ত্রের একটা সৌন্দর্য হচ্ছে সবাই নিজ নিজ প্রতিবাদ বা হচ্ছে মতবাদ সবকিছু শেয়ার করতে পারে। এখন সেটা পজিটিভ নেগেটিভ হোক, প্রত্যেকটা মানুষেরই কথা বলার অধিকার আছে। কিন্তু সেই কথা বলার অধিকারটা যদি তারা একটা মানুষকে চরিত্র হরণ করার জন্য, কিংবা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, বা জাস্ট নোংরামি করার জন্য ব্যবহার করে, সেটা কিন্তু আর আসলে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশনের পর্যায়ে পড়ে না। ইটস আ ফুল অন ক্রাইম, ইটস আ পানিশেবল অফেন্স। তো আমার দৃষ্টিতে আমি যদি দেখি, তাদেরকে আসলে ইউটিউবার বললে ইউটিউবের অসম্মান হবে। দে আর স্ট্রেট ফরওয়ার্ড ক্রিমিনালস হু শুড বি ব্রট আন্ডার পানিশমেন্ট ভেরি সুন। এবং তারা তো আম, আসলে অনেক মানুষেরই দুর্বলতার সুযোগ নিয়ে বা অনেক রাজনৈতিক দলের প্রশ্রয় পেয়ে একটা লম্বা সময় তারা কাটিয়ে এসেছে, যে কারণে এখন অনেকটা কনফিডেন্সের সাথে অনেকে আক্রমণ করে বসে। কিন্তু আমার ক্ষেত্রে এসে যে আসলে এরকম ধরা খেয়ে যাবে এটা তারা এক্সপেক্ট করেনি। তো হ্যাঁ, কি রকম ধরা খেয়ে গেল আমি সেটা একটু। তাদেরকে অনেকটা এক্সপোজই করে ফেলেছি, যে যেভাবে করে তারা সবসময় মানুষকে হয়রানি করে, যে ওকে এ ব্ল্যাকমেল করছে, ওকে সে ব্ল্যাকমেল করছে, আসলে যে এসব বলে তারা নিজেরাই তাদের কাছে টাকা চায় বা ব্ল্যাকমেল করে, সেগুলো তো আমি একদম হচ্ছে গিয়ে প্রকাশ্যে মানুষকে দেখিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তারা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে জানলাম আমরা। শুভকামনা রাখলাম আপনার জন্য, আপনি নির্বাচনে অংশ থ্যাংক ইউ। নিয়েছেন। আপনার জন্য শুভকামনা থাকলো NY71-এর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থ্যাংকস এই টু ইউ। পর্যন্তই। আমরা কথা বলছিলাম মেঘনা আলমের সাথে, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচনের প্রার্থী। এরপরে আমরা কথা বলবো অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো নির্বাচনী আসন নিয়ে। ভালো থাকবেন, NY71-এর সাথে থাকবেন।